প্রিয় দর্শক, শুভেচ্ছা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। আজকে আমরা কথা বলবো অন্ডকোষের ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন ডাক্তার মুন্সি আকিদ মুস্তফা। তিনি ইউরোলজিস্ট, ইউরো অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার আকিদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, আমার চ্যানেলের দর্শকদেরকে শুভেচ্ছা রইল। আসলে এই যে অন্ডকোষের ক্যান্সার, আমরা কিন্তু এই রোগটা নিয়ে আসলে খুব বেশি ভাবি না বা আমরা আসলে জানি না। আবার জিনিসটা হয়েছে কি, অনেকে লজ্জার কারণেও প্রকাশ করতে চায় না। এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে প্রথমে একটা দুইটা ঘটনা বলতে চাই। 6 মাস আগে আমি একটা পেশেন্ট পাই। এটা হচ্ছে রুগীটার বয়স 20 বছর, বাপ মায়ের একমাত্র সন্তান, ভ্যালুয়েবল চাইল্ড, এবং বয়স্ক বাপ মায়ের যখন বয়স বেশি তখন বাচ্চাটা হয়েছে। এই পেশেন্টটা প্রথমে তার শ্বাসকষ্ট নিয়ে একজন রেসপিরেটরি মেডিসিনের কাছে গেছে। তারপর উনি বাচ্চাটার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটা মেডিসিন ডক্টরের কাছে পাঠাইছে। এরপর উনি যখন দেখে পেটের মধ্যে বা বুকের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়ছে, তখন তাকে আবার মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠাইছে। এরপর মেডিকেল অনকোলজিস্ট অপারেশনের জন্য আমার কাছে পাঠাইছে। পরে আমি যখন দেখলাম যে বাচ্চাটার এই অন্ডকোষের ক্যান্সার তার সারা শরীরে ছড়ায় পড়ছে, এবং এটা অত্যন্ত প্যাথেটিক। কারণ একটা 20 বছরের একটা ভ্যালুয়েবল চাইল্ড, আমরা তাকে যদি সঠিক সময় ট্রিটমেন্ট দিতে পারতাম, সে লজ্জা বা ভয়ে তার যে অন্ডকোষের টিউমারের কথা তার ফ্যামিলি কারো কাছে সাথে শেয়ার করে নাই। এটা আমাদের জন্য অত্যন্ত প্যাথেটিক। না, এখানে কিন্তু একটা জিনিস আপনি, যেমন আমরা কিন্তু ক্যান্সার শব্দটার সাথে পরিচিত যে এটা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, ওল্ড এজ সাধারণত কম বয়সে হয়। আবার অন্ডকোষের ক্যান্সার তো 20 বছর বয়স হয়েছে, এটা খুব আমাদের কাছে আসলে একটা হৃদয় বিদারক ঘটনার মতোই। তো এটা আর্লি যেটা বলছে, যদি সে আর্লি আসতো, আপনাদের কাছে যখন আসছে তখন কিন্তু তার এই ক্যান্সারটা ছড়িয়ে লাংস ফুসফুসে চলে গেছে। তো যখন আর্লি স্টেজে আসতো তখন হয়তো তাকে আপনারা হেল্প করতে পারতেন, তাকে চিকিৎসাটা ভালো করতে পারতেন এবং সে কিন্তু সুস্থ হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো এই আর্লি আসার প্রক্রিয়াটি কি, কীভাবে সে আসবে, কেন আসবে? আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সাধারণত এই বাচ্চাটা কিন্তু 6 মাস ধরে অন্ডকোষের টিউমার। সে যদি এই 6 মাস আগে যখন আমাদের কাছে প্রথমেই যখন শুরু হয়েছে তখন যদি আসতো, তাহলে এটাকে আমরা কিউরেটিভ ট্রিটমেন্টে দিতে পারতাম, এবং এটার সাকসেস রেট খুবই ভালো, এবং 90%, 95% পেশেন্ট 5 বছরের বেশি বাঁচে। সুতরাং এটা আমরা মিস করেছি। আপনাকে আমি আরেকটা ঘটনা বলতে চাই, যে আমি এক্স্যাক্ট টাইম বলতে পারবো না, আমি 1.5 বছর আগে ক্যান্সার হসপিটালে একটা বাচ্চা অন্ডকোষের টিউমার নিয়ে আসে, ঝিনাইদহ থেকে আসে, এবং বাচ্চাটা সে টিউমারটা 1 বছর ধরে, অন্ডকোষের টিউমার, সে ঝিনাইদহ বিভিন্ন ডক্টর বা বিভিন্ন পল্লী চিকিৎসক বা হোমিওপ্যাথিক দেখাইছে, এবং তারা বলছে এটা হার্নিয়া হয়েছে, এই ছোটো বয়সে অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করার দরকার নাই, বড় হোক তারপরে হার্নিয়ার অপারেশন করবেন আপনারা। কিন্তু যখন ক্যান্সার সারা শরীরে ছড়ায় পড়ছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, তখন আমাদের ক্যান্সার হসপিটালে আসে, আমরা মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠাই। তারা বলে যে আমরা আগে সার্জারি যেন করে দেই, তারপর তারা কেমোথেরাপি দিবে। এরপর আমরা সার্জারি করি। সার্জারি করার পর দেখা যায় যে পেশেন্টের অবস্থা এত খারাপ হয়ে যায় যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমরা পেশেন্টটা পোস্ট অপারেটিভ ডেতে মারা যায়, এবং আমার চোখের সামনে মারা যায়, এবং তার বাপ মায়ের যে কান্না, আসলে তারা বলতেছিল যে আমাদের তো কেউ বলে নাই যে আমরা সঠিক সময়ে জানলে আমরা ট্রিটমেন্ট নিতাম। তো এই দুইটা প্যাথেটিক ঘটনা আসলে আমাদের সবাইকেই নাড়া দেয়। না, এটা হৃদয়কে নাড়া দেয়। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে, ধরেন একটা বাচ্চা তার অন্ডকোষে ক্যান্সার হয়েছে, এটা কিন্তু গ্রামেগঞ্জ, ইভেন কি শহরের মধ্যেও বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো গোটা বা কোনো টিউমার, কোনো চাকা থাকে, একটা কিন্তু প্রচলিত একটা ধারণা আছে যে হোমিওপ্যাথিক খেলে এই টিউমার চলে যাবে। আবার কেউ কেউ কবিরাজি, বনাজি বা বিভিন্ন চিকিৎসা, যে বাচ্চা এখনই ওষুধ খাওয়াবো না, আমি দেখি না হোমিওপ্যাথিক, এটা কিন্তু আমাদের ধারণা একটা প্রচলিত। কিন্তু যে কথাটা আপনি বলছেন যে বাচ্চার ক্যান্সার, আসলে এই ক্যান্সারের আমাদের দেশের চিত্র কেমন? আচ্ছা, আমি এটা প্রথমে বলতে চাই যে ছেলেদের যতগুলো যত ক্যান্সার হয় তার 1% হচ্ছে টেস্টিকুলার ক্যান্সার বা অন্ডকোষের টিউমার, আর যত ইউরোলজিক্যাল ক্যান্সার হয় এর মধ্যে 5% এই অন্ডকোষের ক্যান্সার হয়ে থাকে। আর এটা সাধারণত খুব বেশি রেট না, কিন্তু
তারপরেও না, রেটের তো প্রশ্ন আসছে পরে, কারণ যার হয়েছে তো তা 100%। তাদের তাদের যেমনটি আপনি বললেন, একটা বাচ্চাকে আপনারা চিকিৎসা দিয়ে তাকে সাহায্য করতে পারেন নাই, বাচ্চাটা অকালেই ঝরে গেল। তো এটা তো একটা মানে প্যাথেটিক একটা ঘটনা। আমি যদি আপনার জানতে চাই যে আসলে আমরা যে এই টেস্টিকুলার টিউমার বা অন্ডকোষের ক্যান্সার নিয়ে আমরা জানতে চাই যে এটা আসলে ঝুঁকিতে থাকে কারা, মানে কাদের আগে থেকেই চিন্তা করা উচিত যে আমরা প্রিভেন্টিভ মেজার করে নিব কিনা? আসলে সাধারণত এই ক্যান্সারটার এইজ হচ্ছে 20 থেকে 45 বছর পর্যন্ত। সাধারণত এই নর্মালি এই এজের মধ্যে হয়ে থাকে, কিন্তু অনেক সময় এই 10 বছরের নিচে বাচ্চার হইতে পারে। এগুলো সাধারণত ইয়ক সেল টিউমার মানে টেস্টিকুলার টিউমারের একটা পার্ট। আর 60 বছর বয়সে ঊর্ধ্বে হইতে পারে, এটা সাধারণত লিম্ফোমা হয়ে থাকে। নর্মালি 20 থেকে 45 বছর এই বয়সের মধ্যে বেশি হয়। বেশি হয়ে থাকে। তো এই যে টেস্টিকুলার টিউমার, এটা কোনো সিমটম আছে কিনা, আমরা বুঝবো কি করে যে মারা বা যে শিশু বা যাদের হয়েছে তাদের কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে? সাধারণত একটা মেইন লক্ষণ নিয়ে আসে যে ধীরে ধীরে অন্নকোষ বড় হয়ে যাচ্ছে বা অন্নকোষের চাকা নিয়ে আসে। এই টেস্টিকুলার টিউমারে সাধারণত কোনো ব্যথা থাকে না। অনলি 10 ভাগ রোগী ক্ষেত্রে ব্যথা নিয়ে আসে। যখন টিউমার বড় হয়ে যেয়ে ভিতরে টিউমারের মধ্যে যখন রক্তক্ষরণ হয় তখনই ব্যথা হয়, এছাড়া কখনো ব্যথা নিয়ে আসে না। তো শুধুমাত্র যখন কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ, ইয়াং অ্যাডাল্ট যখন কমপ্লেন করবে যে অন্নকোষে বড় হয়ে যাচ্ছে বা অন্নকোষে চাকা দেখা দিছে, তখনই আমাদেরকে এটাকে অ্যাড্রেস করতে হবে। এছাড়া সাধারণত 10 ভাগ মানুষ অ্যাডভান্স স্টেজ নিয়ে আসে, যেমন শ্বাসকষ্ট, পেটের মধ্যে চাকা বা গলার মধ্যে চাকা, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড ইনলার্জমেন্ট নিয়ে আসে। অনেক সময় পা ফুলে যায় বা অনেক সময় মানে বোনসে ব্যথা নিয়ে, হাড্ডিতে ব্যথা নিয়ে আসতে পারে। এগুলো তাহলে মেটাস্টেসিস, যাদেরকে অ্যাডভান্স ছড়িয়ে গেছে তাদের ক্ষেত্রে এই চিত্রটা। আর যাদের টিউমার আছে তাদের আপনি বলছেন যে একটা চাকার মতো থাকলেই তাকে ওটা টেস্ট করা উচিত। এখন চক্ষু লজ্জা বা অনেকে বলতে চায় না, বা এটা কিভাবে দেখাবো ডাক্তারকে, একটা অনীহা কিন্তু থেকেই যায়। তো সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি? মানে সেলফ, আমি যেটা বলতে চাচ্ছি, সেলফ এক্সামিনেশন, নিজে নিজে টেস্ট করা, মানে নিজে বোঝা চাকা, কারণ এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু রোগ হয়ে থাকে। আপনি একটা ভালো কথা বলেছেন। সাধারণত দেখা গেলো ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমাদের দেশে অনেক প্রোগ্রাম হচ্ছে এবং আপনাদের চ্যানেলেই অনেক প্রোগ্রাম আমি দেখেছি প্রচার করেছেন। সুতরাং কিন্তু আমাদের এই অন্নকোষে ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে কোনো ওইরকম সচেতনতা নাই। যেমন বাচ্চা এই লজ্জায় দেখা গেল সাধারণত ইয়াং অ্যাডাল্টগুলো যারা 20 বছর 25 বছর, এরা বা লজ্জায় বাবা মাকে বলতে পারে না বা বন্ধুর কাছে শেয়ার করতে পারে না। কিন্তু আবার দেখা যায় যারা একটু অ্যাডাল্ট, যারা বিবাহিত, তাদের দেখা যায় যে ফিমেল পার্টনার হয়তো এটাকে অ্যাড্রেস করে ট্রিটমেন্টের জন্য বলে। সুতরাং আমাদেরকে বাচ্চাদেরকে ওইভাবে বলতে হবে যে তোমাদের যদি শুধু অন্নকোষ না, অন্য কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তোমরা এটা আমাদেরকে বলো, বা তাদের বাচ্চাদের সাথে ওইরকম রিলেশন তৈরি করতে হবে। মানে একটা ফ্রেন্ডলি, একটা আমরা বলি যে পিতামাতার সাথে একটা ফ্রেন্ডলি একটা রিলেশন থাকলে সে তার ভিতরের যে সমস্যাগুলোর কথা সে কিন্তু বলতে পারে। আচ্ছা, আমরা যখন এরকম একটা টিউমারের কথা চিন্তা করি, যে অন্ডকোষ, আপনি বলছেন যে অন্ডকোষ ফুলে গেছে, বড় হয়ে গেছে, এখানে তো অনেক কারণেই ফুলতে পারে। যেমন আমরা জানি যে পানি জমে, টিউমার ছাড়া অন্যান্য কারণে। সাধারণত অন্য কি কারণে এই অন্ডকোষ ফুলে? সাধারণত অনেক সময় ইনফেকশন থাকলে, যেমন অ্যাকিউট এপিডিডাইমো অর্কাইটিস, ইনফেকশন থাকলে অন্নকোষ হঠাৎ করে বড় হয়ে যেতে পারে এবং অনেক তীব্র ব্যথা থাকে। এই সকল রোগীর ক্ষেত্রে আবার সাথে জ্বর থাকে এবং এইসব রোগীগুলো বলে যে আবার পেশাবেও সমস্যা থাকতে পারে, পেশাবে জ্বালা পোড়া থাকে, অনেক সময় পেশাবের রাস্তায় পুজ বের হওয়ার হিস্ট্রি দিতে পারে। সেক্ষেত্রে আমরা তখনই বুঝতে পারি যে, আর এটা সাধারণত 2টা অন্নকোষে একসাথে হয়ে থাকে, তখন আমরা এটা বুঝতে পারি এটা যে অ্যাকিউট এপিডিডাইমো অর্কাইটিস। অনেক সময় আবার বাচ্চাদের ওই মানুষের হার্নিয়া নিয়ে আসে, হার্নিয়ার সাথে আমাদের টেস্টিকুলার টিউমারকে আসলে মিশিয়ে ফেলে। সেক্ষেত্রে আমরা রুগীদেরকে বললেই যদি এটা কি আপনার ভিতরে ঢুকে যায় কি না, বা এটা কতদিন ধরে, মানে কাশি দিলে ফুলে যায় কিনা, এবং বিছানা শুয়ে পড়লে এটা আবার ভিতরে ঢুকে যাচ্ছে কিনা। অনেক সময় এটা আবার হিস্ট্রি অনেক দিন বলে, যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এমনও আছে 10 বছরের হিস্ট্রি দিতে পারে। সেক্ষেত্রে আমরা হার্নিয়া ট্রিটমেন্ট করে থাকি। এরপরে অনেক পেশেন্ট দেখা যায় যে আমাকেও মেসেজ দেয় যে ভেরিকোসিল নিয়ে আসে। সাধারণত আপনি জানেন যে অন্নকোষের উপরে কিছু ভেইন থাকে, এগুলো সাধারণত ফুলে যে ভেরিকোসিল তৈরি করে। তো এটাও হচ্ছে আপনার অনেকে অন্নকোষের টিউমার সাথে আমরা মিলে ফেলতে পারি। এক্ষেত্রে আমরা সাধারণত একটা এক্সামিনেশন করে অথবা একটা আল্ট্রাসাউন্ড করে আমরা কনফার্ম হইতে পারি।
এছাড়া আপনি যেটা বললেন পানি জমে অনেক সময় হাইড্রোসিল থাকলে এটা অনেক সময় অন্নকোষের টিউমারের সাথে এটা মিশে যায়। সেক্ষেত্রে আমরা একটা জাস্ট এক্সামিনেশনের মাধ্যমে ট্রান্স ইলুমিনেশন টেস্টের মাধ্যমে বলে দিতে পারি যে এটা পানি অথবা এটা টিউমার কিনা। এছাড়া যেটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড, হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা অন্নকোষের যে কোনো কিছু, এই যে আপনার ক্যান্সার, হাইড্রোসিল, হার্নিয়া, তারপরে এপিডিডাইম অর্কাইটিস, তারপর টেস্টিকুলার টর্শন, আমরা এবং বিভিন্ন বইয়ে বলে যে 100% ডায়াগনোসিস করা সম্ভব। এটা একটা হাই রেজোলিউশন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটা কিন্তু সম্ভব। আচ্ছা, আরেকটি কথা আপনি বলেছেন যে ইপিডিডার্মো অর্কাইটিস যেটা ইনফেকশন একটা কন্ডিশন, জ্বর থাকে, আমরা কিন্তু দেখি ছোটবেলায় অনেকের মামস হয়েছে, গলা ফোলা, দুই পাশে গলা ফুলে যায়, এবং পরবর্তীতে আপনারাই বলেন যে এটা ওই মামসের কমপ্লিকেশন হিসেবে অর্কাইটিস। আসলে এটা যদি একটু ব্যাখ্যা করতেন যে কেন এই অর্কাইটিস হয় এবং এই অর্কাইটিস হলে মামসের জনিত কারণে পরবর্তীতে কী জটিলতা হয়? মামসের কারণে আমরা এটা অহরহ হচ্ছে, সবারই, আপনারও হয়েছে, দেখা যায় যে আমারও হয়েছে, দু একবার হয়েছে। সাধারণত একবার হইলে আর পরে আর হয় না। মানে মামস মানে যেটা গলা ফোলা, গলা ফোলা দেখা যায় যখন মামস হয়, এর সাথে পেশেন্টগুলো আমাদের কাছে অনেক সময় অন্নকোষে ব্যথা নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ প্রেসক্রাইব করি, এবং অনেক সময় মামস অর্কাইটিসে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয়, ভবিষ্যতে তার ইনফার্টিলিটি মানে যে বাচ্চা ঝুঁকিটা বেড়ে যায়, বন্ধ্যাত্বর ঝুঁকি থেকে যায়। সুতরাং আপনাদের যদি কারো মামস হয়, সাথে যদি অন্নকোষে ব্যথা হয়, অবশ্যই আপনারা একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ওষুধ গ্রহণ এই করবেন। রিলেশনে আরেকটি কথা আমাদের চলে আসে। আপনি বলেছেন যে টেস্টিকুলার টর্শন, এটা কিন্তু একটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, যে টেস্টিকুলার টর্শন আসলে অনেক সময় দেখা যায় এই টেস্টিকুলার টর্শনের কারণে তার একটা টেস্টিস নষ্ট হয়ে যায়। আসলে এটা ব্যাখ্যাটা কি, কিভাবে এটা হয়? আসলে এটা বলতে হয় খুব অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি গত মাসে একটা পেশেন্ট দেখছি। পেশেন্টটা টেস্টিকুলার টর্শন, মানে টেস্টিস, সাধারণত টর্শনে কি হয়, একটা টেস্টিস অন্নকোষটা ঘুরে যায়, ওর রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, মানে প্যাচ লেগে হ্যাঁ যায়, প্যাচ লেগে যায়, তখন ব্লাড সার্কুলেশন আসে না। হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যায় ব্লাড। তো যেটা বলতেছিলাম যে 1 মাস আগে যে রোগীটা দেখলাম, চিটাগাংয়ে এই ঘটনা ঘটে, এবং একজন ডাক্তার দেখে আমাকে ঢাকায় রেফার করে। পরে পেশেন্টটা 3 দিন পরে আমার কাছে আসে। এটা অত্যন্ত দুঃখজনক। সাধারণত আমরা টেস্টিকুলার টর্শনে আমাদেরকে 24 ঘন্টার মধ্যে, মানে নিয়মিত 6 ঘন্টার মধ্যেই আমাকে ট্রিটমেন্টে যেতে হবে, নইলে এই অন্নকোষে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে অন্নকোষ পুরো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে একটা অন্নকোষ কেটে ফেলতে হয়। সুতরাং আমাদের সমস্যা হয় কি, যে যখন টেস্টিকুলার টর্শন আমাদেরকে ধরা পড়ে, আমরা অনেক সময় একটা আল্ট্রাসাউন্ড পরীক্ষা দিই, পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়ার চেষ্টা করি যে এটা টর্শন কিনা। তো দেখা যায় পেশেন্ট এই আল্ট্রাসাউন্ড করতে গেলে মানে সময় নেয়, 1 দিন বা 2 দিন সময় নেয়। এই 1-2 দিনে দেখা যায় অন্নকোষটা নষ্ট হয়ে যায়, তখন তো নষ্ট কিছু হয়ে করার যায়। থাকে না। মানে ব্লাড সার্কুলেশন যেহেতু বন্ধ হয়ে গেছে, তখন তো আসলে আপনাদের কাজ হলো যে যত দ্রুত সম্ভব এই ব্লাড সার্কুলেশন রিএস্টাবলিশ করলে তারা টেস্টিসটা বেঁচে যায়। কিন্তু যখন দেরি করে আসে, ব্লাড সার্কুলেশনের কারণে অন্নকোষটা নষ্ট হয়ে যায়, তখন আর কাজ করে না। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। আপনি যদি বিদেশে আপনি যদি দেখেন, ওদের কোনো রুগী যদি আউটডোরে এই পেশেন্টটা আসে বা এমার্জেন্সিতে আসে, ওনারা কিন্তু কোনো পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ওটিতে নিয়ে যায়। ওনারা ডাইরেক্ট এক্সপ্লোর করে, মানে অপারেশন করে দেখে যে টেস্টিসটা কীরকম। যদি প্যাচ থাকে তো প্যাচটা খুলে দেওয়ার চেষ্টা করে, ওই অনুযায়ী ট্রিটমেন্ট দেয়। কিন্তু আমাদের দেশে এখনও আমরা ওইভাবে ডেভেলপ করতে পারি নাই। জি, ডক্টর আকিদ, আমরা ছিলাম অন্ডকোষের ক্যান্সার নিয়ে। আপনি যে অন্ডকোষের ক্যান্সার কথা বলেছেন, এটা আসলে আপনার ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য আপনার কি পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিয়ে থাকেন? যেটা আমি অলরেডি বললাম, যে একটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা একটা প্রাথমিক ধারণা আমরা পেয়ে যাই যে অন্নকোষে টিউমার আছে, এবং টিউমারটা কতখানি, কোন জায়গায় আছে, কোন পাশে, অন্য সাইডটা ভালো আছে কিনা, এটা আমরা কিন্তু পেয়ে যাই। এখানে একটা জিনিস আপনাকে আমি বলে রাখতে চাই, আমি অবশ্যই বলবো এটা, আপনি আমাকে সময় দিতেই হবে। যেটা হলো যে আল্ট্রাসাউন্ড যারা করে, ওনারা নিচে একটা অ্যাডভাইস দিয়ে যায়, অন্নকোষে টিউমার পাইলেই যে এটা বায়োপসি করার অ্যাডভাইস দিয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক, এটা বায়োপসি করা উচিত না। বায়োপসি করার কারণ জেনেই, ইন্ডিকেশন জেনেই বায়োপসি করার অ্যাডভাইস দেওয়া উচিত। কারণ বায়োপসি করলে দেখা যায় এটা টিউমারটা ওই অন্নকোষের থলির চামড়াতে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়ে যায়। তো সেক্ষেত্রে কি করা উচিত? এক্ষেত্রে অন্নকোষের টিউমার হলে পেশেন্টে যদি আলট্রাসোনোগ্রাফার যদি অ্যাডভাইস করেও,
আপনাকে অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী আপনার বায়োপসি করতে হবে। না, বায়োপসি তো আসলে করতে গেলে একজন সার্জন তো লাগবে, বায়োপসি তো কেটেই তো ওখান থেকে নিতে হবে, সার্জনের কাছে তো যেতেই হবে। তবে ইভালুয়েশনটা সার্জন করবে, মানে আলট্রাসোনোগ্রামে টিউমার পেলেন, উনি টিউমারটা লিখে দিলেন, আর এটা ইভালুয়েশনটা আপনাদের কাছে। আপনারা তখন কি করেন যখন টিউমার হলো তখন? আমরা আল্ট্রাসাউন্ড করার পরে নেক্সট স্টেপে আমরা কিছু টিউমার মার্কার করে থাকি, যেমন আলফা ফিটোপ্রোটিন, তারপরে হচ্ছে বিটা ইসিজি এবং এলডিএস করে থাকি। এই আলফা ফিটোপ্রোটিনের মাধ্যমে আর বিটা ইসিজি 90% পেশেন্টের যাদের ক্যান্সার আছে তাদের 2টা বা অথবা একটা টিউমার মার্কার রেইজ থাকে। এখান থেকে আমরা একটা ধারণা পাই যে ক্যান্সার আছে। আর একটা বিষয় যে আমরা এলডিএস করে টিউমারের বার্ডেনটা কতটুক বা টিউমার আসলে অন্যান্য জায়গায় ছড়াইছে কিনা এটার একটা প্রাথমিক ধারণা আমরা পেয়ে থাকি। তারপরে আপনারা যখন একটা ধারণা পেলেন টিউমার মার্কার রেইজ আছে, টিউমার আছে, তখন কি করণীয় এই রোগীর? তখন আমরা অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে কিনা এই জন্য আমরা পেটের, তারপরে আমরা বুকের একটা সিটি স্ক্যান করে থাকি। এখানে আর একটা বিষয় বলতে চাই যে অনেকে দেখা যায় যে বিশেষ করে অন্যান্য সার্জনরা দেখা যায় রুগীর টিউমার মার্কার না করেই অপারেশন করে ফেলে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কারণ টিউমার মার্কার এক্ষেত্রে অনেক জরুরি। কারণ একটা হলো যে অপারেশনের আগে একটা ধারণা পাচ্ছি, আমরা কনফার্ম হচ্ছি। দ্বিতীয়ত আমরা হচ্ছে অপারেশনের পরে এই টিউমার মার্কার দিয়ে রোগীর প্রগনোসিস বা ফলো আপটার জন্য খুবই দরকার। এবং এটার নিয়মও আছে, যেমন অপারেশনের 7 দিন পরে আমরা একবার টিউমার মার্কার করব, এরপর প্রথম ফার্স্ট ইয়ারে 3 মাস পর করতে হবে, এরপর ইয়ারলি করতে হবে। আরেকটা বিষয় যে এটা টিউমার মার্কার করলে আমরা যে ক্যান্সারটা পরবর্তীতে প্রোগ্রেস হচ্ছে কি না, হঠাৎ করে যদি ক্যান্সার আবার প্রোগ্রেস করে তখন এই জিনিসটা ধরা পড়বে টিউমার মার্কার মাধ্যমে। তার মানে টিউমার মার্কার একটা রোগীর ট্রিটমেন্টের আগেও লাগছে এবং ট্রিটমেন্ট করার পরে ফলো আপের জন্য তাকে আপনার মার্কারে যে তার প্রোগ্রেশনটা কেমন হচ্ছে, তার উন্নতিটা কেমন হচ্ছে এটা বোঝার জন্য আপনারা করে থাকেন। কী ধরনের সার্জারি আপনারা করে থাকেন? আমরা কিন্তু যেটা জানি, আপনি যেমনটি বলছিলেন, আমরা জানি যে কোনো টিউমার বা ক্যান্সার হয়েছে কিনা আমরা এফএনএসি বা বায়োপসি বা সিটি গাইডেড আমরা করে থাকি, করে আমরা নিশ্চিত হই। তো এক্ষেত্রে আপনি বলছেন ভিন্নতা, যে টিউমার মার্কার করে এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে আপনারা যখন নিশ্চিত হবেন তখন আপনার সার্জারির দিকে এগিয়ে যাবেন, তাই তো? তো সার্জারি করার পরে আপনারা কী করেন? কি সার্জারি করেন এবং তার পরবর্তীতে কী করেন? এর আগে একটা কথা আমি বলে রাখতে চাই আপনাকে, আমরা ক্যান্সার হসপিটালে যেগুলো রুগী পাই 90% রুগীর কোনো টিউমার মার্কার করা থাকে না। এটা আমাদের জন্য পরবর্তী ট্রিটমেন্টে একটু ঝামেলা সমস্যা হয়। এটা সবাই যেন মাথায় রাখে বা সার্জনরাও যেন মাথায় রাখে, ঠিক আছে? তো আমরা সাধারণত এফএনএসি বা কোনো বায়োপসি করি না, আমরা রেডিক্যাল অর্কাডিক্টমি করা হয় ইঙ্গুইনাল ইনসিশন দিয়ে। সাধারণত অনেক রোগী আমরা পাই যারা স্ক্রোটাল ইনসিশন দিয়ে এই অপারেশন করে, সেক্ষেত্রে আপনার স্ক্রোটাল স্কিনে ক্যান্সার মেটাস্টেসিস হওয়ার চান্স রয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনার ইঙ্গুইনাল রুটে ইনসিশন দিয়ে আপনার এই অপারেশনটা করতে হয়। এই অপারেশনে করার পর আমরা মাংস পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আমরা কনফার্ম হই, আমাদের স্টেজিংটা কমপ্লিট হয়, এরপর আমরা পরবর্তী ট্রিটমেন্টে আমরা চলে যাই। তার মানে আপনি বলছেন অপারেশন করার পর যে টিউমারটা আপনি বের করে নিয়ে আসলেন, সেই টিউমারটা আপনি বায়োপসিতে পাঠাচ্ছেন। বায়োপসি পাঠানোর পরে তারপরে স্টেজিংটা হলো যে কোন ধরনের টিউমার হয়েছে, তারপরে আপনারা এটা দেখেন যে কোথাও ছড়িয়েছে কিনা, তারপরে এটা ট্রিটমেন্ট অপশনগুলো, তারপরে আপনারা কী ধরনের সার্জারির পরবর্তীতে কী ট্রিটমেন্ট করেন? পরবর্তী ট্রিটমেন্টের আগে আমাদেরকে প্রথমেই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করতে হবে। এই বোর্ডে অনকোলজিস্ট থাকবে এবং সার্জন থাকবে, ওনারা সবাই মিলে ডিসিশন নেবে পেশেন্টটা পরবর্তী ট্রিটমেন্ট কী হবে। আমরা সাধারণত এখানে দুই ধরনের টিউমার পাওয়া যায় সাধারণত, জার্ম সেল টিউমার, সেমিনোমা, নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার। সেক্ষেত্রে টিউমারের গ্রেড অনুযায়ী, স্টেজ অনুযায়ী আমরা সাধারণত পরবর্তীতে সেমিনোমা হলে রেডিওথেরাপি সাথে কেমোথেরাপি দেওয়া হয়, বা নন সেমিনোমাটাস জার্ম সেল হলে সাধারণত কেমোথেরাপি, এরপর রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ডিসেকশন করা হয়। তো যেহেতু আপনি কেমোথেরাপি আর রেডিওথেরাপি, এই সার্জারিতে আপনার টেস্টিস ফেলে দিচ্ছেন, রেডিওথেরাপি জায়গাটা অনেক সেন্সিটিভ। রেডিওথেরাপি মানে আমরা জানি একটা স্যাকের মতো দেওয়া হয়, রেডিয়েশন দেওয়া হয়। তো এতে কি অন্যান্য কোনো কমপ্লিকেশন হওয়ার ঝুঁকি থাকে কিনা? আপনি খুব সুন্দর একটা বিষয় আপনি তুলে ধরছেন। এবং রেডিওথেরাপি দেওয়ার আগে তার ফ্যামিলি কমপ্লিট কিনা, তার তার এই হিস্ট্রিটা আপনাদেরকে অবশ্যই নিতে হবে। ফ্যামিলি যদি বিবাহিত না হয় বা ইয়াং ক্ষেত্রে আমরা অন্য টেস্টিসের জন্য আমরা স্পাম ব্যাংকিংটা জরুরি, আমরা স্পাম ব্যাংকিংয়ের পরামর্শও দিয়ে থাকি। অনেক সময় রেডিয়েশন দিলে পরবর্তী টেস্টিসে একটা এফেক্ট পড়তে পারে।
মানে রেডিয়েশন জনিত কারণে তা দেখা গেলো ইনফার্টিলিটি হ্যাঁ, হয়ে যাওয়ার complication। সম্ভাবনা থাকে, সেজন্য আপনারা বলছেন যে আপনারা রেডিয়েশন দেওয়ার আগে তার হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে সে বিবাহিত কিনা বা সে বাচ্চা নিয়েছে কিনা বা সামনে বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে কিনা জেনে তারপর আপনার রেডিয়েশনটা আপনারা দিবেন। সেখানে তার আগে স্পাম ব্যাংক, এটা কি আমাদের দেশে চালু আছে? হ্যাঁ, স্পামটা আমাদের নিয়ে তার অনেক ব্যাংকে রাখার। হসপিটাল, বড় বড় হসপিটাল, এটা খুব কম খরচেই ওনারা স্পাম ব্যাংকিং করে থাকে। আচ্ছা, আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে আসলে আপনি দুটি উদাহরণও বলছেন যে 20 বছরের ছেলের কথা দেরি করে আসছে, এরকম যাদের অন্ডকোষে ক্যান্সার আছে তারা যে কোনো কারণে হোক, অজ্ঞতা বা লাজ লজ্জার কারণ হোক বললো না, রয়ে গেল, সেক্ষেত্রে তার কী কী কমপ্লিকেশন হতে পারে এই অন্ডকোষের ক্যান্সার থেকে? অন্ডকোষে ক্যান্সার সাধারণত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। সাধারণত অন্ডকোষের ক্যান্সারগুলো, কারণ আমরা তো জানি অন্নকোষটা একটা পেটের একটা অঙ্গ, এটা আমাদের নিচের দিকে আসে, নিচের দিকে বেরিয়ে আসে। সুতরাং এই ক্যান্সারটা প্রথমে ছড়ায় পেটের মধ্যে থেকে আবার লাংসের মধ্যে ছড়ায়, এরপর আমরা শরীরে অন্যান্য জায়গায় ব্রেনেও ছড়াইতে পারি। এমনকি ওই যে টিউমার মার্কের কথা বললাম, যদি বিটা এসিজি লেভেল 5000-এর উপরে থাকে অপারেশনের পরে, তখন বিভিন্ন গাইডলাইন বলে, তখন ব্রেনের এমআরআই করতে বলে, যে ওইখানে ব্রেনে ছড়ানোর সম্ভাবনাও থাকে। তো সুতরাং এটা হচ্ছে কোথায় ছড়াবে আগে এটা বলা মুশকিল, তারপরেও শরীরে বিভিন্ন জায়গায় ছড়ায় অ্যাডভান্স কন্ডিশনে চলে যায়, তখন এটাকে ট্রিটমেন্ট করা জটিল হয়ে যায়। তো সেক্ষেত্রে তো পেলিয়েটিভ ট্রিটমেন্ট ছাড়া তো আর কোনো যেমন আপনি শুরুতে বলছিলেন যে বোন ম্যাটাস্টেসিস হাড়ে চলে আসে, লাংসে চলে আসে, লিভারে চলে আসে, ব্রেনে চলে আসে, সেক্ষেত্রে তার পেলিয়েটিভ কেয়ার ছাড়া আর কোনো সম্ভব। আমরা যদি শুরুতেই একটু যাই, যে আপনি বলছেন যে টিউমারের কথা, অনেক সময় দেখা যায় বাচ্চাদের মারা কমপ্লেন করে দুটো চাকার থাকার কথা সেখানে 3টি আছে, অথবা দুটো চাকা থাকার কথা অন্ডকোষ সেখানে একটি আছে, সেটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এখানে আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে, অনেক সময় ক্রিপ্টো অর্কাইডিজম থাকে, যে অন্নকোষ মানে স্কোটামের ভিতরে না থেকে অন্যান্য জায়গায় থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা প্রথমেই একটা আল্ট্রাসাউন্ড করে আমরা এর লোকেশনটা আমাদেরকে কনফার্ম করতে হবে, বা আমরা এক্সামিনেশনের মাধ্যমে আমরা অনেক সময় পেয়ে থাকি, অনেক সময় যদি পেটের মধ্যে থাকে, অনেক উপরে থাকে, তখন আমরা নাও পেতে পারি। সেক্ষেত্রে একটা আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই করেও আমরা এটা লোকালাইজ করে থাকি। অনেক সময় ল্যাপারোস্কোপির মাধ্যমেও আমরা দেখি যে পেটের কোথায় নিচের দিকে আছে কি না। তো এই ক্ষেত্রে আমরা যদি থাকে, তখন বাচ্চাদের যদি আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে, তখন আমরা ওই সাধারণত বলে যে 1 থেকে 2 বছরের মধ্যে অর্কাইডোপেক্সি, মানে এটা অন্ডকোষটা উপর থেকে নিচে স্কোটামের মধ্যে আনা হয়, অন্নথলির মধ্যে আনা হয়, এই অপারেশনটা করা হয়। এছাড়া আমি আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, পরে হয়তো মনে পড়বে না, যেটা যে অন্নকোষে ক্যান্সার এটা কাদের হয়, কারা রিস্কের মধ্যে আছে। সাধারণত এর 1 নম্বরেই কিন্তু বলা আছে, যাদের ওই যে ক্রিপ্টো অর্কাইডিজম বা আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে, যাদের অন্নকোষ উপর থেকে নিচে আনা হয়েছে, এই অপারেশন করা হয়েছে, তাদের কিন্তু এই ক্যান্সার হওয়ার চান্স 10 থেকে 12 গুণ বেশি। মানে ঝুঁকিটা 10 থেকে 12 গুণ হ্যাঁ, বেশি। হ্যাঁ। আবার যাদের এক সাইডে অন্নকোষে আপনার ক্যান্সার হয়েছে, তাদের ক্ষেত্রে অপোজিট অন্নকোষে এর চান্স কিন্তু এরকম 10 থেকে 12 গুণ বেশি। অনেকের আছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যেমন বাবার আছে, সেই ক্ষেত্রে সন্তানেরও চান্স থাকে। অনেক ক্ষেত্রে আপনার ভাইয়ের আছে তাহলে অন্য ভাইয়েরও হওয়ার চান্স থাকে অন্নকোষে ক্যান্সার। অনেক সময় জেনেটিক মিউটেশন, অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক মিউটেশন হয়েছে, কোনো কারণে, হয়তো রেডিয়েশন পাওয়ার কারণে বা কোনো কারণে জেনেটিক মিউটেশন হয়েছে, তাদের কিন্তু এই অন্নকোষে ক্যান্সারের ঝুঁকি থাকে। কিছু কিছু মা যখন আপনার প্রেগনেন্সির সময় হাই ডোজ ইস্ট্রোজেন গ্রহণ করে, তাদের ক্ষেত্রে, তাদের বাচ্চাদের ক্ষেত্রে, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অন্নকোষে কিন্তু আনডিসেন্ডেন্ট টেস্টিস বা ক্রিপ্টো অর্কাইডিজম হওয়ার চান্স বেশি থাকে। আর যখন এই আনডিসেন্ডেন্ট টেস্টিস বা ক্রিপ্টো অর্কাইডিজম থাকে, তখন কিন্তু আপনার এই ক্যান্সারের রেট, ওই যে তখন বললাম যে 10 থেকে 12 গুণ বেড়ে যায়। এছাড়া যাদের এইচআইভি ইনফেকশন আছে, তাদের ওই সেমিনোমা বা টেস্টিকুলার ক্যান্সারের চান্স কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো এইসব বলা যায় যে হাই রিস্ক গ্রুপ, এদের হচ্ছে অন্নকোষের চান্স খুব বেশি থাকে। তারপরেও যে কারো হইতে পারে, এটা হচ্ছে আমাদের এটা এমনি কি এক্স্যাক্টলি যেটা আপনি বলছেন যে ফ্যামিলিয়াল জেনেটিক্যাল কারণে এটা হতে পারে, এক্স্যাক্টলি কোনো কারণ আছে কিনা যে এই কারণে হয়, বা আমরা এটা কোনো প্রিভেন্ট করার কোনো উপায় আছে কিনা? এক্স্যাক্টলি কোনো ওইভাবে কারণ বলা যাবে না, কিন্তু এটা প্রিভেন্টিভ কোনো এরকম মেজার নাই, কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এটাই আমরা যদি আর্লি এটাকে ডায়াগনোসিস করতে পারি, তাহলে এটার মানে কিওর রেট প্রায় 95-100%।
আমি ওই যেটা বলে যাই আপনার এটার প্রগনোসিস কেমন, যেমন সেমিনোমার ক্ষেত্রে যদি স্টেজ 1 বা স্টেজ 2B থাকে, এদের 5 ইয়ার সার্ভাইভাল রেট আপনার 95 থেকে 80%। আবার স্টেজ 2B বা স্টেজ 3 ক্ষেত্রে সার্ভাইভাল রেট 35 থেকে 75 মানে পার্সেন্ট 5 ইয়ার্স। এছাড়া নন সেমিনোমার জার্ম সেল টিউমারের ক্ষেত্রে স্টেজ 1-এ 5 ইয়ার সার্ভাইভাল রেট, এগুলো কিন্তু আফটার ট্রিটমেন্ট, সকল ট্রিটমেন্ট করার পর, অপারেশন, তারপরে মানে কেমোথেরাপি, প্রগনোসিস তো ট্রিটমেন্টের হ্যাঁ। পরে তার প্রগনোসিসটা কেমন হ্যাঁ, হয় সেটাই আপনি বলছিলেন হ্যাঁ। যে এই আর্লি ডায়াগনোসিস করলে তার ট্রিটমেন্টটা ভালো হবে, প্রগনোসিসটা ভালো থাকবে। নন সেমিনোমার জার্ম সেলের ক্ষেত্রে স্টেজ 1-এর প্রগনোসিস রেট 98 থেকে 100% 5 ইয়ার্স, এবং স্টেজ 2-র ক্ষেত্রে আপনার 90-র উপর অ্যাবভ 90, এবং স্টেজ 3 ক্ষেত্রে যাদের রেট্রোপেরিটোনিয়াল ইমিউনোডিসেকশন করা হয়েছে তাদের ক্ষেত্রে 50 থেকে 75% 5 ইয়ার সার্ভাইভাল রেট। এটা অনেক ভালো, মানে অন্যান্য ক্যান্সারের চেয়ে মানে এতে কিওর রেট বা প্রগনোসিস রেট খুবই ভালো। সুতরাং সঠিক সময়ে চিকিৎসাটা অত্যন্ত না, তাহলে জরুরি। তো আমরা আপনার কাছ থেকে আমরা যেটা তথ্যটা পেলাম যে আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করলে এটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো আমরাও চাইবো না যে দেরিতে কেউ আসুক, আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট, এটা আমাদের সবার কাম্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুনশিরি আকিব মুস্তাফা, আপনি সুন্দর পরামর্শের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সকল দর্শককে যারা অনুষ্ঠানটি দেখছেন। আপনাদেরকে একটাই উপদেশ দিব, আপনারা যখনই এ ধরনের কোনো প্রবলেম সমস্যা ফেস করবেন, সাথে সাথে আপনারা ডাক্তারের যে কোনো ইউরোলজিস্টের পরামর্শ নেবেন। এখন যে কোনো জায়গায় আপনার ইউরোলজিস্ট আছে, ইউরোলজিস্টের পরামর্শ নেবেন এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি আমরা জানলাম যে অন্ডকোষের ক্যান্সার অল্প বয়সেও হতে পারে, এবং এটার ঝুঁকি হলো 20 থেকে 45 বছর বয়সে যারা আছে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি থাকে। কাজেই আপনার অন্ডকোষে কোনো অ্যাবনর্মাল কোনো গ্রোথ বা অ্যাবনর্মাল কোনো চাকা দেখলে আপনি দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন। দর্শক, সবাইকে শুভেচ্ছা, শুভকামনা সকলের জন্য।